অর্জুন ফ্যাশন হাউসের সামনে গাড়ি দাঁড় করালো। আদ্ভিক শিয়ারা অসহায় মুখ করে একবার বাইরের দিকে তাকাচ্ছে আর একবার আর চোখে আদ্ভিকের দিকে। এদিকে আদ্ভিক মুচকি মুচকি হাসছে শিয়ারার অবস্থা দেখে। শিয়ারা আদ্ভিকের দিকে ঘুরতেই আদ্ভিক স্বাভাবিক হয়ে গেল। শিয়ারা বলছি, শোনো না, তুমি চলে যাবে? হ্যাঁ শিও, আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে, যেতে হবে আমাকে, লেট হচ্ছে আমার। কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? তোমাকে তো আগেই বললাম আমি। না মানে কিছু না, আসছি আমি। শিয়ারা মুখটা গম্ভীর করে নেমে যেতে নিলেই আদ্ভিক শিয়ারার হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে এলো। তারপর ওর চোখে চোখ রেখে প্রথমে কপালে পরে ঠোঁটে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। আমার মিটিং শেষ হতেই আমি তোমার কাছে চলে আসবো। যা, তুমি গিয়ে তোমার বাকি কাজটুকু শেষ করো, ততক্ষণে আমি চলে আসবো। অর্জুনের সাথেও কথা বলতে হবে ফ্যাশন শো নিয়ে। তাড়াতাড়ি আসবে তার মানে এই নয় যে রাশ ড্রাইভিং করবে। সাবধানে আসবে। ওকে মেরিমা, যাও এবার, না হলে তোমার নতুন বন্ধু তার নতুন ডিজাইনারকে না পেয়ে চিন্তিত হয়ে পড়বে। সবসময় খালি মজা করে। শিয়ারা নেমে যেতে গিয়েও নামে না। আদ্ভিকের দিকে ফিরে ওর কলার ধরে নিজের সামনে টেনে আনে আর ওর দিকে এগোতে থাকে। আদ্ভিকের ঠোঁটের দিকে এগোতে এগোতে আদ্ভিকের গালে ঠোঁট ছুঁয়ে ঝট করে সরে আসে আর বলে, মজা করার শাস্তি। বলেই শিয়ারা গাড়ি থেকে নেমে যায় আর আদ্ভিক একটু চেঁচিয়ে বলে, ইউ হ্যাভ টু পে ফর ইচ। শিয়ারা পেছন ফিরে বুড়ো আঙুল দেখিয়ে হাসতে হাসতে ভেতরে চলে যায়। শিয়ারা চলে গেলে আদ্ভিকের মুখটা মলিন হয়ে যায়। খুব তাড়াতাড়ি পুরোপুরি তোমাকে নিজের কাছে রাখার ব্যবস্থা করতে হবে শিউ। আমি পারছি না আর তোমাকে ছাড়া থাকতে। খুব তাড়াতাড়ি। আদ্ভিক নিজের সানগ্লাসটা চোখে দিয়ে বেরিয়ে গেল ওখান থেকে। এদিকে শিয়ারা সবার প্রথম গিয়ে অর্জুনের সাথে দেখা করে নিজের জায়গায় চলে যায়। দিয়ারাকে তো দেখলাম না। ও কি তাহলে আসেনি নাকি স্টুডিওতে আছে? একবার স্টুডিওতে যাব। কথাটা ভাবতেই শিয়ারা দেখলো অর্জুনকে স্টুডিওর দিকে যেতে। শিয়ারাও পিছু পিছু স্টুডিওর দিকে চলে গেল। রাস্তায় অর্জুনকে ডেকে নিয়ে বলল, ওর দিয়ারার সাথে দেখা করার আছে, তাই ওই স্টুডিওতে যাচ্ছে। অর্জুন আর শিয়ারা তাই একসাথে স্টুডিওতে ঢুকলো আর দেখলো সামনে দেবাংশু দিয়ারা খুব কাছে দাঁড়িয়ে ওর চুল ঠিক করে দিচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে। শিয়ারা মুচকি হাসলো ওদের অবস্থা দেখে, কারণ দেবাংশুর নজর ও মনোযোগ দিয়ারার চোখের দিকে, চুলের দিকে নয়। শিয়ারা একটু কেশে উঠলে দেবাংশু আর দিয়ারা একটু পিছিয়ে যায়, কিন্তু দুজনেই স্বাভাবিক থাকে। অর্জুন, দিয়া, আমার তোমার সাথে একটু কথা আছে, আমার ক্যাবিনে চলো আমার সাথে। দিয়ারা একবার দেবাংশুর দিকে তাকিয়ে নিজের দিদির দিকে তাকায়, তারপর অর্জুনকে বলে, কিন্তু আমি তো এখন। আপনি যেতে পারেন মিস, আপনার ফটোশ্যুট অলমোস্ট ডান। যা বাকি আছে ওটাতে বেশি সময় লাগবে না। বাকি মডেলদের এখনও বাকি আছে, তাই আমি তাদেরটা কমপ্লিট করছি ততক্ষণ। দ্যাটস গ্রেট, দিয়া কাম উইথ মি। দিয়ারা ধীরে ধীরে গুটি গুটি পা ফেলে সামনে এগিয়ে গেল। যাওয়ার সময় একবার পেছন ফিরে দেবাংশুর দিকে তাকালো, কিন্তু দেবাংশু নিজের ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে দিয়ারা নিজের দিদির দিকে তাকালো। শিয়ারা দিয়ারাকে চোখ দিয়ে ভরসা দিতেই দিয়ারা বেরিয়ে গেল অর্জুনের সাথে। দেব, ঠিক আছিস তুই? হ্যাঁ, ঠিক থাকবো না কেন? আগে ঠিক ছিলাম না, বাট কালকে রাত থেকে ঠিক আছি। তার মানে তোর আর দিয়ার মধ্যে সব ঠিক হয়ে গেছে, তাই তো? তোর বোনের যা জেদ, বাপরে, আমার ভাগিয়ে ছেড়েছে। আমি তোকে বলেছিলাম না একদিন ঠিক এমন কেউ আসবে তোর জীবনে, যখন তুই ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য হবি। তবে এই কেউ যে আমার বোন হবে তা আমার জানা ছিল না। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে অতীতের বেড়াজাল থেকে বেরিয়ে ভয় কাটিয়ে আমি দিওর ভালোবাসার জালে আটকাবো, দিওকে হারানোর ভয় পাবো। দেব, আমি আভিকে সবটা জানিয়েছি তোদের ব্যাপারে আজকে। তবে ও আগে থেকেই তোর অতীতটা সম্পর্কে জানতো। এজন্যই ও নিজে এটা এটা মানে তুই যে এটা মানে যে তুই খুবই স্ট্রং। দেবাংশু শব্দহীন হেসে উঠল শিয়ারার কথা শুনে। শিয়ারা দেবাংশুর হাসির কারণ বুঝতে পারল না। হাসি মুখে শিয়ারা কি বলল, ও আমার অতীতটা না জানলে এতক্ষণে আমি রিহ্যাবে থাকতাম, স্ট্রং হয়ে এখানে দাঁড়িয়ে থাকতাম না। মানে বুঝলাম না আমি। আমি জানতাম ভিকি আমার অতীত সম্পর্কে জানে, শুধু কখনো এটা নিয়ে আলোচনা করিনি আমরা সামনাসামনি। আসলে ভিকি কখনো চায়নি যে আমরা নিজেদের অতীতটাকে মনে করি। দেবাংশু নিজের ক্যামেরাটা রেখে থাই গ্লাসের দিকে এগিয়ে গেল।
বাইরের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আসলে আমার উপর দিয়ে দুটো ঝড় গেছিল একসাথে, তাই জন্যই ভিকি মনে করে আমি স্ট্রং। কিন্তু ও যদি পাশে না থাকতো তাহলে আমি কখনোই স্ট্রং থাকতে পারতাম না। বিশাখা আন্টি আমার কাছে আমার মায়ের থেকে কম ছিল না। আমার মায়ের অভাবটা উনিই পূরণ করেছিল। আর আমার ড্যাড ভিকির বাবার অভাব যখন প্রথম শুনেছিলাম বিশাখা আন্টি নেই, কিছু বলার মতো অবস্থা তো ছিলাম না। জানিস রিয়া, আমি যখন গেছিলাম ওদের বাড়ি, তখন দেখেছিলাম ভিকি চুপচাপ দাঁড়িয়ে আছে। ও কাঁদছিল না। না, আমি কাঁদছিলাম। আমি যখন দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন ও আমার দিকে মাথা উঠিয়ে হাসি মুখে বলল, দেব, এখন থেকে আমি আর তোর সাথে হিংসে করব না মায়ের আদর পাওয়ার জন্য, আর না ঠাম্মির বানানো নাড়ুর জন্য তোর সাথে ঝগড়া করব। ড্যাড বলল, মা আর ঠাম্মি নাকি উঠবে না কখনো। অবাক হয়ে গেছিলাম সেদিন, কিভাবে ভিকি এতটা শান্ত আছে। ওইটুকু বয়সে কেউ কিভাবে এতটা স্ট্রং থাকতে পারে ওরকম একটা মুহূর্তে। এগুলো তো ও কখনো আমাকে বলেনি, এগুলোও কখনো বলে না কাউকে। এরপর যখন আমার মা চলে গেল, তখনও আমাকে এসে ভিকি জড়িয়ে ধরেছিল, সব সময় পাশে ছিল আমার। তারপর যখন কয়েক মাসের মধ্যে আঙ্কেল ওকে বাইরে পাঠিয়ে দেবে বলে ঠিক করেছিল, সেটা জানতে পেরে আমি ড্যাডকে বলেছিলাম আমিও যাব ওর সাথে বাইরে। ড্যাড আপত্তি করেনি। যাওয়ার দিন ড্যাড যখন আমাকে আদর করছিল, তখন ভিকি আভাস আঙ্কেলের দিকে তাকিয়ে শুধু বলেছিল, আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম ড্যাড। এত কিছুর পরও ভিকি কখনো আভাস আঙ্কেলের প্রতি কোনো অভিযোগ করেনি। ক্ষমা করতেও পারেনি। অতটা সহজ নয় ওর পক্ষে। আমি যখন এখানে বসে এসে আভাস আঙ্কেলের কাছে শুনলাম ভিকির অবস্থা, খুব অবাক হয়েছিলাম জানিস। ওকে কখনো আমি ভেঙে পড়তে দেখিনি, না তো কখনো কাঁদতে দেখেছি। আর নেশা, ওইটা তো সবার প্রথমে আমি শুরু করেছিলাম। তানিশা আমাকে সবার আগে ওসবে টেনেছিল। ভিকি আমাকে আগলে রাখতো বাজে কোনো নেশার থেকে। তাই জন্যই তো যখন জেনেছিলাম ও ড্রাগস নিয়েছে, আমি রেগে গিয়েছিলাম। পরে জানলাম তানিশা ইচ্ছা করে করেছে এসব। তুই প্রথম শুরু করেছিলি। আভি তো আমাকে বলেছিল যে তোরা একসাথে এসবে অ্যাডিক্টেড হয়েছিলি। ভিকি আর অ্যাডিক্টেড? ও কখনো এসব অ্যাডিক্টেড ছিল না। জাস্ট সব কিছুই ট্রাই করে দেখেছিল। কেন অ্যাডিক্টেড ছিল না জানিস? কারণ ভিকির মনে হয় নেশা করলে ক্ষতগুলো আরও বেশি করে তাজা হয়ে ওঠে। ভুলে যাওয়ার বদলে আরও বেশি করে মনে পড়ে। অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম তো আমি। ভিকি আমাকে ওসবের থেকে দূরে সরিয়ে আনে। বাট এখানে এসে যখন জানলাম ভিকি সারাক্ষণ নেশায় নিজেকে ডুবিয়ে রাখছে, খুব অবাক হয়েছিলাম। এর মানে তোর জন্য তোর জন্য ভিকি নিজেকে নেশায় ডুবিয়ে রেখেছিল। তোকে ও কখনো ভোলার চেষ্টা করেনি শিয়া। ভিকির মতে তুমি যাকে ভালোবাসো তাকে কখনো ভুলতে পারবে না কোনো কিছুর দ্বারা। ও তোমাকে ভালোবাসার মধ্যে সারাদিন মনে করলে কষ্টের মাঝে সারা রাত মনে করতো। জানিস, ভিকির কথা সব সত্যতা আমিও খুব ভালোভাবে টের পেয়েছি এই কয়েকদিনে। 1 মিনিটের জন্য ভুলতে পারিনি দিউর মুখটা। আগে যখন নেশা করছিলাম তখন রাগ হতো, আর তারপর ঘুমিয়ে পড়তাম। কিন্তু ভিকি নেশা করতো না, কারণ নেশা হতে না হতেই ওর সব ঘুম উড়ে যেত। শুধুমাত্র যখন যখন ড্রাগস নিয়েছিল তখন ঘুমিয়ে পড়েছিল, তাই ও ওটা নিতে চেয়েছিল সব কিছু ভুলে থাকার জন্য। কিন্তু তারপর যখন তুই চলে গেলি, তখন ও আর ছুঁয়েও দেখেনি এসব। একটা কথা কি জানিস, আমরা কেউ স্ট্রং না। আমরা নিজেকে স্ট্রং প্রিটেন্ড করি। আমরা লোককে কোনো কিছু না বলে, না বুঝতে দিয়ে নিজের মনের মধ্যে সব কষ্ট আঘাত চেপে রেখে হাসি মুখে অভিনয় করি যে সব ঠিক আছে, আমি ভালো আছি, কোনো আঘাত আমাকে ভাঙতে পারবে না। ভাঙবে কি করে? ভাঙা জিনিসকে কি বারবার ভাঙা যায়? ঠিক বলেছিস। আজকালের দিনে সবাই মুখোশ পরে আছে, কেউ ভালো মানুষের আর কেউ খারাপ থাকার। ভেগের কষ্ট হতো, ভিতরটা দুমড়ে মুচড়ে যেত, কিন্তু কখনো প্রকাশ করেনি। কারণ তাহলে যে আমি ভেঙে পড়ব। আমাকে স্ট্রং রাখার জন্য ও নিজের অনুভূতিগুলোকে নিজের মনের মাঝে দাবিয়ে রেখেছিল বরাবর। আর ওকে দেখে দেখে আমি নিজেকে তৈরি করেছি। আমি যেমন আমার অতীত সম্পর্কে কাউকে টের পেতে দেই না, তেমন ভিকিও কখনো নিজের অতীত তো দূর, নিজের আঘাতগুলো প্রকাশ করে না। শুধু তোর থেকে পাওয়া আঘাতগুলো হয়তো ওর ক্ষেত্রে ব্যতিক্রম। আসলে নিজের কাছের মানুষকে দ্বিতীয়বার হারানোর যন্ত্রণাটা ও নিতে পেরেছে, আর না আর না আমি। আমি তো তাও নিজেকে শেষ করতে বসেছিলাম। ভিকি কখনোই সেটা করতে যায়নি। কেন জানিস? ওর মনে হতো ও তোকে একদিন ঠিক ফিরে পাবে। তুই ওর প্রাপ্য, ঠিক যেমন তুই মনে করতি।
আমাদের একে অপরের প্রতি এই বিশ্বাসটাই হয়তো আমাদেরকে আবার এক করেছে। আর এটার পরীক্ষা তোদের বারবার দিতে হবে। মানে, আমার মনে হয় যতটা সহজভাবে আমাদের চোখের সামনে সব কিছু ঘটছে, ততটাই কঠিন সব কিছু। আমি তোকে এতগুলো কথা কেন বললাম জানিস? তুই হয়তো ভাবছিলি যে ভিকি স্ট্রং না, খুব সহজে ভেঙে পড়ে, নেশায় ডুবে নিজেকে কষ্ট দেয়, নিজের ক্ষতি করে। এগুলো শুধুই তোর জন্য শিয়া। ভিকি তোকে ভালোবাসে, আর ও নিজের সবটুকু দিয়ে তোকে আগলে রাখতে চায়। যতক্ষণ তুই ওর সাথে আছিস, ওর থেকে স্ট্রং কেউ নেই। আর যখন তুই ওর সাথে থাকবি না, তখন ওর থেকে দুর্বল কেউ হবে না। আর এটার সুযোগই হয়তো অনেকে নিতে চাইবে, আর সুযোগটা নিতে গেলে আমাকে সরাতে চাইবে। তার মানে তুই বলতে চাইছিস ভিকির ক্ষতি করার জন্য কেউ আমাকে ওর জীবন থেকে সরিয়ে দিয়েছিল? এক্স্যাক্টলি। এই ব্যাপারটা মাথায় রেখে এগিয়ে চল। এক এক করে সব হিসেব দেখবি মিলতে শুরু করবে। আমার সব প্রশ্নের উত্তর তো একজনের কাছে আছে দেব, আর তাকে খুব সাবধানে রাখা উচিত। শিয়ারা একটু ঘাবড়ে গিয়ে দেবাংশের দিকে তাকালো। দেবাংশ শিয়ারাকে ভরসা দিয়ে বলল, ভিকি জানে আন্টি বাধ্য করেছিল তোকে চলে যেতে। ওকে বলা হয়নি, দিয়া জানে। দার্জিলিং যাওয়ার আগে যখন দিয়ার সাথে দেখা হয়েছে, তখনই ওকে জানিয়েছিলাম। ভিকি যদি জানতো দেয়ার থেকে, তাহলে নিশ্চয়ই তোর কথা বলতো এই নিয়ে। তার মানে ও জানে না, আর ওর না জানাটাই বেটার। এমন করে কেন বলছিস? ওই যে বললাম, ভিকি ভালোবেসে আগলে রাখতে জানে। ওর ভালোবাসাকে কেউ ওর থেকে দূরে সরানোর চেষ্টা করবে, আর ও চুপ করে বসে থাকবে। যেই ভিকি কখনো কাঁদেনি, কখনো কোনো ইমোশনকে দাম দেয়নি, সে তোর জন্য এসব করেছে। ওর ইমোশনগুলো শুধুমাত্র তোর সামনেই বাইরে আসে, অন্যদের কাছে ঠিক বিপরীতগুলো বাইরে আসবে। ভিকির ওই রূপটা কখনো দেখতে চাস না শিয়া। আই রিপিট, কখনো না। শিয়ারার মনে পড়ে গেল তখনকার কথা, যখন আর্থিক প্রথম বলেছিল ওর প্রেমিক রূপটা শুধু শিয়ারার জন্য। যেখানে ভালোবাসা আছে, পাগলামো আছে। অন্যদের জন্য সবসময় রাগ অ্যান্ড টাফ। আর যারা শিয়ারাকে অন্য নজরে দেখবে, তাদের জন্য। শিয়ারা নিজের চোখটা খুলে দেবাংশুকে বলল, তোরা এমন ডুয়াল পার্সোনালিটি ক্যারি করিস কীভাবে? আপনজনের সামনে এক, বাইরে লোকের সামনে আরেক। কই আমরা তো এমন না। তোরাও এমনই। তুই ছেড়ে দিবি ভিকির দিকে কেউ হাত বাড়ালে? শিয়ারা আর কিছু উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। দেবাংশু হেসে বলল, আমরা সবাই নিজের মানুষের কাছে আলাদা শিয়া। আমাদের একান্ত নিজেদের মানুষ যখন সামনে থাকে, তখন আমাদের মনে হয় আমরা যেটা কখনো কারোর কাছে প্রকাশ করতে পারি না, সেটা তার কাছে প্রকাশ করতে পারবো। তার কাছে কোনো কোনো কিছু বলতে গেলে দুবার ভাবতে হবে না। সে বুঝে যাবে আমাদের। আর সেই নিজের মানুষটার দিকে কেউ হাত বাড়ালে তখন ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। শিয়ারা দেবাংশুকে রেগে যেতে দেখে হেসে বলল, বাবা, তুইও দেখছি কম যাস না কিছু। এটা কি সেই দেবাংশু গাঙ্গুলি যাকে আমি চিনতাম? একদমই না। সেই দেবাংশু গাঙ্গুলি শুধু ব্রেন ইউজ করতো, ব্রেনের কথা শুনতো। এই দেবাংশু গাঙ্গুলি হার্টের কথা শুনে। হি ইজ ইন ব্যাডলি লাভ উইথ আ ওমেন। ওমেন। আমি ওটাই চাইছিলাম, যে সবটা ঠিক হয়ে যাক তোদের মধ্যে। আমি ভাবিনি ঠিক হবে বলে। আমি জানতাম না যে কোনো মেয়ে নিজের সব কিছু ভুলে ভালোবাসার মানুষকে এতটা বুঝতে পারে। আমার খারাপ ব্যবহারের পরেও দিও ভেবেছে যে আমি কেন খারাপ ব্যবহার করেছি। কারণটা নিজেও বোঝার চেষ্টা করেছে, আর বোঝার পর আমাকে বুঝিয়েছে যে দূরে সরে গেলে আরও বেশি কষ্ট পাবো দুজনেই। ট্রাস্ট মি, ওকে নিজের কাছে রাখার জন্য আমি নিজের সবটুকু উজাড় করে ওকে ভালোবাসবো। আমি তো ভাবলাম তুই হয়তো রেগে গেছিস ওর উপর, ও অর্জুনের সাথে কথা বলতে গেল দেখে। ওটা তো ইচ্ছা করে করলাম। দেখ না, এক্ষুনি তোর বোন আসবে। গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে এসে হাতের আঙুল মোচড়াতে বলবে, অংশু, আমি যেতে চাইনি, আমি তাকিয়েছিলাম, তুমি আমার দিকে তাকাওনি। সে আর জোরে হেসে দেয় দেবাংশুর কথা শুনে। দেবাংশু হেসে ওঠে, হাসি থামিয়ে বলে, আমার বোন তোকে তোর অতীতটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারবে জানলে আমি আগেই ওকে পাঠিয়ে দিতাম তোর কাছে। ওকে দেখার পরই আমি একটা অন্যরকম কিছু অনুভব করতে শুরু করেছিলাম। আমার অতীতের আর কোনো প্রভাব আমার জীবনে, আমাদের সম্পর্কে আর পড়বে না। দেবাংশ আর চোখে দেখলো দিয়া এসেছে। সঙ্গে সঙ্গে ও বলল, আমার অতীতটাকে ঘাড় থেকে নামিয়ে তোর বোন নিজে এখন আমার ঘাড়ে চেপে বসেছে। সে আরও একটু অবাক হয়ে গেল দেবাংশুর কথায়। হঠাৎ করে এমন বলায় সে আরও ভ্রু কুচকে কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে আওয়াজ এলো,
কি? আমি তোমার ঘাড় চেপে বসেছি? দাঁড়াও, আজকেই ঘাড় মটকাবো তোমার। আরে মিস, এসব আপনি কি বলছেন? তোমার মিসের নিকুচি করেছে। তোমাকে তো আমি আজকে কুচি কুচি করব। তোর বোন শাকচুন্নি হয়ে গেছে দেখ, আমার ঘাড় মটকে দেবে বলেছে। যদিও সব সময় ওকে শাকচুন্নি লাগে, মেকআপ করুক আর না করুক। আ আ- তোমার সব চুল ছিঁড়ে ফেলবো বলে বলে দিলাম আমি। দাঁড়াও তুমি। শিয়ারা হাসছে আর দেবাংশু দিয়ারা ছোটোছুটি করছে এদিক ওদিক। শিয়ারা ওদের দিকে হাসছিল, ওদেরকে থামাতে যাবে এমন সময় কেউ ওর মুখ চেপে নিয়ে বাইরে চলে আসে। এদিকে দেবাংশু একটা সময় নিজে থেকে দিয়ার কাছে ধরা দিয়ে দেয়। দেবাংশুর বুকে বাহুতে মারতে মারতে বলে, তুমি সবসময় আমাকে এত জ্বালাও কেন? এখনও তো সারা জীবন পড়ে আছে, এখনই যদি রেগে যাও কিভাবে হবে? দি কোথায় গেল? দিয়ারা এগোতে দেবাংশু পেছন থেকে দিয়ারাকে জড়িয়ে ধরে বলে, আমাদের প্রাইভেসি দিচ্ছে, এটুকু বুঝো না তুমি? এখন কাজের সময়, ছাড়ো আমায়। দেবাংশু মাথা নাড়িয়ে ছেড়ে দেয় দিয়ারাকে। আর দিয়ারা অবাক হয়, সাথে বিরক্ত হয়। মনে মনে বলে, ছেড়ে দিতে বললাম আর ছেড়ে দিল। অন্য মডেলরা কোথায়? এখনও এলো না তো? অর্জুন বারণ করেছিল কেন? অংশু, আজকে অর্জুন আমাকে সেদিন তোমাদের মধ্যে কী কথা হয়েছিল সেগুলো জানালো। ও ক্লিয়ার করলো যে ও তোমাকে রাগিয়ে তুলেছিল। এরপর আমি যেদিন শুনলাম ওই চ্যালেঞ্জের বিষয়টা, সেদিন তুমি যা যা বলেছো ওকে, সেগুলোও বলেছে আমাকে। সবশেষে এটাই বললো যে তুমি আমাকে ভালোবাসো। আগে কখনো ও তোমাকে এভাবে দেখেনি। আবারও মানে মাথায় ছিল না। এরপর থেকে আর ভুল হবে না। আমার অর্জুনের ওপর না রাগ আছে আর না কোনো শত্রুতা। ছিল তো শুধুই আফসোস, ভয়। তুমি সেই ভয়টা কাটিয়ে দিয়েছ, তাই এখন কিছুই নেই। আমি তোমাকে ভালোবাসার সাথে সাথে বিশ্বাস করে দিও। আমি জানি আমাকে এতটা বুঝেছে আমাকে এতটা বুঝেছে, আমাকে আমার কষ্ট থেকে বার করে এনেছে, সে কখনো এমন কিছু করবে না যাতে আমি আবার কষ্ট পাই। দিয়ারা হেসে দেবাংশুকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর কাশির আওয়াজে দুজনকে ছেড়ে দূরে সরে গেল। তাকিয়ে দেখলো আদ্ভিক আর শিয়ারা দাঁড়িয়ে আছে। তোদের তো দেখছি যত প্রাইভেসি দিচ্ছি তত প্রাইভেসি চাচ্ছিস। বাড়ি চলে যা, ফুল প্রাইভেসি পাবি। তুই কি করছিস এখানে? আমার আমার প্রেমে বাগড়া দেওয়ার স্বভাবটা তোর যাবে না, তাই না? তাও যেখানে দরকার সেখানে তো দিস না। তুই শান্তিতে থাকতে না পারিস, তুই যাতে শান্তিতে থাকতে না পারিস সেই জন্যই তো আমি এসব করি। একজন বেস্ট ফ্রেন্ড হয়ে বেস্ট ফ্রেন্ডের ধর্ম পালন তো করতে হবে, তাই না? দেবাংশু, প্লিজ আর বলিস না। তানিশা এখানে আসছে, এসে গেছে অলরেডি। ওল্টি গিনতি শুরু কর। ও গড, দেব। হ্যাঁ, তোর জন্য এবার আমাকে দেবদাস হতে হবে দেব থেকে। এক মিনিট, আমার বউ কই? তানিশা ছুটে এসে দেবাংশুকে জড়িয়ে ধরলে দেবাংশু এদিক ওদিক তাকিয়ে দিয়ারাকে খোঁজে। না পেয়ে সামনে তাকিয়ে দেখে দিয়ারা আদ্ভিক আর শিয়ারার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে আর হাসছে। দেবাংশু চোখ বড় বড় করে দিয়ারার দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলল, এ কেমন গার্লফ্রেন্ড পেয়েছি আমি? এই তো কিছুদিন আগে গাল ফোলাচ্ছিল, আর আজকে দেখো। এই জন্যই বলে অনুভূতি বুঝে গেলে গুরুত্ব কমে যায়। ওহ, কি ঝামেলা। বোন ছাড় আমায়। বোন? হোয়াট ডু ইউ মিন বাই দেব? বোন? আমি তোমার বোন হই? আই মিন সব মেয়েরাই আমার বোন হয়। কি, সব মেয়ে তোমার বোন হয়? হ্যাঁ, কেন তুমি হও না? তুমি বোন না হলে তাহলে প্রতিবাদ করলে না কেন? শিয়ারা, তোর চাল তোকেই ফেরত দিয়েছে বোন। সময় আছে, সামনে নে, না হলে পেতনি ঘাড়ে চেপে বসবে তোকে ঘর থেকে নামিয়ে। দিয়ারা রাগী দৃষ্টিতে শিয়ারার দিকে তাকালে শিয়ারা ঠোঁটে আঙুল দিয়ে আদ্ভিকের বুকের মাঝে চলে যায়। দিয়ারা দেবাংশুর দিকে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসছে। দিয়ারা ওর কাছে গিয়ে বলে, আমি তোমার বোন না, বৌদি হতে পারি যদি তুমি চাও। হোয়াট রাবিশ! তুমি তো বললে সব মেয়ে তোমার বোন, তুমি বাদে। তো আমি কে? আমার গার্লফ্রেন্ড। তানিশার দিকে তাকিয়ে হেসে দিয়ারা বলল, উত্তর পেয়ে গেছো তানিশা। কেন তোমাকেও বোন বলেছে? আমাকে কি কিছু বলতে হবে আর? আমি বলি না, কাজ করে দেখাই, যেমনটা এখন দেখালাম। তুমি বললে তুমি তো সেই ওর থেকে জানতে চাইতে এর সত্যতা প্রমাণের জন্য, তাই একেবারে তোমাকে প্রমাণ দিলাম। নাও লিভ। ওর ত্রিসীমানায় যেন তোমাকে না দেখি। যদি দেখি তাহলে তুমি ত্রিসীমানায় থাকার মতো অবস্থায় থাকবে না।
তোমার বোন তো কম দেখছি, তোমার বোন কম তো দেখছি, কম যায় না। অবশ্য দেখতে হবে না কার শালি, অমনি ক্রেডিট নেওয়া শুরু। আমার বোনও। আধ্যাত্মিক, তুমি এমন নাকি? বাহ, না আমি তো এমনই ছিলাম, আমি তো এমনই বলছিলাম। সে আর আধ্যাত্মিকের দিকে গুরু গম্ভীরভাবে তাকাতেই আধ্যাত্মিকের মুখের ভোল বদলে গেল। সেই মুহূর্তে তানিশা পেরিয়ে গেলে দিয়ারা দেবাংশুর দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকালো। আবার বৌদি হওয়ার খুব শখ জেগেছে বুঝি? আবারও খুব শখ জেগেছে শব্দ থেকে দি বাদ দেওয়ার। দিয়ারা অবাক চোখে দেবাংশুর দিকে তাকালে দেবাংশু নিজের পকেটে হাত গুজতে গুজতে সামনে তাকিয়ে বলল, তুই বললে এখনই দিতে পারি, জাস্ট কয়েকটা ফর্মালিটিস করতে হবে। পোস্ট প্রোডাকশনের কাজ তো আগেই হয়ে গেছে, প্রি প্রোডাকশন আর প্রোডাকশন বাকি। দিয়ারা, চুপ, তানিশার সামনে তো কিছুই বলতে পারো না তুমি, আমার সামনে খালি ফটর ফটর। আমি যদি বলতাম তাহলে আমার বউকে কি এই রূপে দেখতে পারতাম? দেয়ার আর কোনো উত্তর দেয় না। দেয়ারা বুঝতে পারে ওর কান গরম হয়ে যাচ্ছে উত্তেজনা লজ্জায়। দেবাংশুর মুখে বারবার বউ কথাটার উল্লেখে দেবাংশু দেয়ারার অবস্থা দেখে হাসছে মিটিমিটি। এমন সময় সেখানে অর্জুন উপস্থিত হলো। আধ্যাত্মিক, আমাদের 3 মাস পর যে ফ্যাশন কম্পিটিশন হওয়ার কথা ছিল সেটা ডেট চেঞ্জ করে এগিয়ে আনা হয়েছে। আমি কিছুক্ষণ আগেই জানলাম, তাই জন্য আমি ঠিক করেছি আমার শোয়ের ডেট এগিয়ে আনবো। তো তুমি রেডি তো? কোনো প্রবলেম হবে না তো এগোনোর ফলে? অর্জুন, না না, খুব একটা প্রবলেম হবে না। ডিজাইন অনুযায়ী ড্রেস তৈরি শুরু হয়ে গেছে আর মডেলদের রিহার্সেলও প্রায় কমপ্লিট। ড্রেস আসলে ওদের জাস্ট একটু চেক করতে হবে। ওকে, একটা কাজ করো, আমি আর কন্ট্রাক্টের টেইলার্সের বলে দিচ্ছি যাতে তোমাকে হেল্প করে, তাহলে কাজটা আরও আগে হবে। অর্জুন, তাহলে তো তোমার টেইলার্সদের উপর চাপ পড়ে যাবে, এসবের দরকার নেই একদম। না না, ঠিক আছে, আমি কম্পিটিশনের জন্য আগে থেকে রেডি হয়ে আছি, ড্রেস তৈরি হয়ে গেছে আমার, তবে আমি পার্টিসিপেট করব না বলেই ঠিক করেছি। তুমি পার্টিসিপেট করছো না? ভিকিদা, তুমি তো এটা আগে বলনি আমাকে। তুই তো আমাকে বলেছিলি তুইও পার্টিসিপেট করছিস, দেবাংশু বলল। আধ্যাত্মিক, কুল ডাউন, কুল ডাউন, আমি কিছুক্ষণ আগে নিজের নামটা সরিয়ে এলাম, আর এটা বুদ্ধিমানের কাজ আমি করেছি বলে মনে হয়। মানে, এটা বুদ্ধিমানের কাজ? আধ্যাত্মিক, অফকোর্স, ডিজাইনার, মডেল আর ফটোগ্রাফার সব বেস্ট মানুষদের নিয়ে তুমি বসে আছো। আমি খুব ভালোভাবেই জানি তোমাকে এবার কেউ হারাতে পারবে না। সো আমার পার্টিসিপেট করাটা বোকামি। আমি ওখানে তোমাকে চেয়ার করতে যাব বলেই ভাবছি। আধ্যাত্মিকের কথা শুনে সবাই হাসলো। অর্জুন, চিন্তা করো না, আমার ফ্যাশন শোয়ের পর ডিজাইনার, মডেল আর ফটোগ্রাফার সবাই আবার তোমার হয়েই কাজ করবে। আমি সেভাবেই কন্ট্রাক্ট করছি। তুমি আমার প্রতি এত সদয়ভাবে ভাবিনি আমি তোমার জায়গায় থাকলে ডিজাইনার আর মডেল দুজনকেই ধরে রাখতাম। অর্জুন, সেটা করতে চাইলেও উপায় নেই। তাহলে দেখা যাবে কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য আমিই রইলাম না। আমি একা দুজনের সাথে লড়তে পারবো বলে মনে হয় না। অর্জুনের কথায় দেবাংশু অর্জুনের দিকে তাকালে অর্জুন দেবাংশুর দিকে তাকিয়ে নিয়ে আধ্যাত্মিকের দিকে তাকিয়ে হাসে। আধ্যাত্মিক, পয়েন্ট। এ না হলে বিজনেসম্যান, নিজের লাভটা আগে দেখতে হয়। অর্জুন, সে তো বুঝলাম, কিন্তু তুমি এত তাড়াতাড়ি ড্রেস বানালে কিভাবে? আমার বেস্ট ডিজাইনারের ঝড়ের গতিতে কাজ করে। তার মানে তুমি আমাকে প্রথমে যেই ডিজাইনগুলো করতে দিয়েছিলে ওগুলো কম্পিটিশনের জন্য? একজ্যাক্টলি ডিজাইনার ম্যাডাম। ফ্যাশন শো সম্পর্কে আরও কিছু কথা হওয়ার পর দেবাংশু দেয়ারাকে নিয়ে বেরিয়ে গেল আর সে আর আধ্যাত্মিকের গাড়িতে উঠে বসলো। তুমি তো বলেছিলে মিটিংয়ে যাচ্ছ, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে কিভাবে? আধ্যাত্মিক, যার পথে ক্লায়েন্ট জানালো সে আজকে আসতে পারবে না, তাই মিটিংটা পোস্টপোন করেছেন। ক্লায়েন্ট মিটিং পোস্টপোন করেছেন নাকি আধ্যাত্মিক রায় মিটিং পোস্টপোন করেছে? কোনটা? অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া উচিত। সে আর মুখ টিপে হাসলো। সেটা দেখে আধ্যাত্মিকও সামান্য হেসে গাড়ি স্টার্ট করলো। ধীরে ধীরে আধ্যাত্মিকের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে আর সেটা লক্ষ্য করে আধ্যাত্মিককে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে আবি? আজকে এত চুপচাপ কেন তুমি? কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলে। না, কিছু না। তুমি অর্জুনের সাথে একবার র্যাম্প ওয়ার্ক প্র্যাকটিস করে নিও। ডিজাইনার হিসেবে ইন্ট্রোডিউস করানোর সময় এটার প্রয়োজন পড়বে। শিয়ারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো, আর কথা বাড়ালো না।
আদ্রিক শিয়ারাকে বাড়িতে ড্রপ করে দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে ফ্যাশন শোয়ের দিন এসে উপস্থিত হলো। শিয়ারা চেয়েছিল আদ্রিকের সাথে যেতে, কিন্তু আদ্রিক বারণ করেছে, যার কারণে শিয়ারার মন খারাপ। দিয়ারা, দিয়া আজ তোকে দেখে বিকিদার হুশ উড়ে যাবে। শিয়ারা শুধু একটা মিথ্যে হাসি দিলে দিয়ারা শিয়ারার মুখটা তুলে বলে, আমার মনে হয় ভিকিদা কোনো মিটিংয়ে গেছে আগে, তাই তোকে নিয়ে আসেনি। আর ভিকিদা তো এখানকার গেস্ট, আর তুই ডিজাইনার, একসাথে আসলে মিডিয়া ফেস করা টাফ হতো। তুই মন খারাপ করিস না। আচ্ছা তুই রেডি তো? হ্যাঁ আমি তো রেডি, আর বাকি মডেলরাও রেডি। তুই গ্রিন রুমে না থেকে বাইরেরটা গিয়ে দেখে ভিকিদা এসেছে কিনা যা। তুই এখানে একা থাকবি? হ্যাঁ দি, শো স্টপারের গ্রিন রুম আলাদা করেছে অর্জুন, তাই এই রুমে অন্য মডেলরা নেই, জানিসই তো। আমি একা থাকতে পারবো, অসুবিধা নেই, তুই যা। ঠিক আছে। অন্যদিকে আদ্রিক সেন্টারে এসে এদিক ওদিক তাকিয়ে নিজের জীবনের নায়িকাকে খুঁজছে। আদ্রিক মনে মনে বলে, ওকে সাথে নিয়ে আসিনি বলে নিশ্চয়ই মন খারাপ করে কোথাও একটা বসে আছে, কলটাও রিসিভ করছে না। এখন কিভাবে আমি খুঁজবো তোমায় শিউ? দেখ দেখ দেবকে একবার কল করি, সেটাই বেটার হবে। দিয়ে মনে হয় রেডি হচ্ছে গ্রিন রুমে। আদ্রিক নিজের ফোনটা বার করে দেবাংশুর নাম্বার ট্রায়াল করছে, এমন সময় ওর হাতের উপর কেউ হাত রাখলো। আদ্রিক সেই হাতের দিকে তাকিয়ে সামনে তাকাতেই দেখলো ওর সামনে রিনা দাঁড়িয়ে আছে হাসি মুখে। আদ্রিক নিজের ভ্রু কুঁচকে হাতটা নিচে নামিয়ে নিল, যার ফলে রিনা হাতটা সরিয়ে নিতে বাধ্য হলো। তুমি এখানে কি করছো রিনা? রিনা, স্যার দিয়া ম্যাডাম তো আজকে আমাদের ফ্যাশন হাউসের রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকতে পারবে না, তাই আভাস স্যার আমাকে বললেন আপনার সাথে থাকতে। ওহ ওকে স্যার, বলছিলাম যে। আদ্রিক চলে যাচ্ছিল, এমন সময় আবার রিনা ডেকে উঠলে আদ্রিক রিনার দিকে ফিরে তাকায়, আর ওর চোখ স্থির হয়ে যায়। আমাকে আমাকে কেমন লাগছে? আদ্রিক, বিউটিফুল। রিনা হেসে মাথা উঁচু করতেই আদ্রিক ওকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। রিনা তা দেখে পেছন ফিরতেই দেখলো শিয়ারা ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর আরও আদ্রিক ওর সামনে গিয়ে দাঁড়ালো। আদ্রিক দাঁড়াতেই শিয়ারা সেদিকে ঘুরে আদ্রিকের দিকে তাকালো। শিও, ইউ আর লুকিং টু গুড। আদ্রিক শিয়ারার দুই বাহুতে হাত রেখে বলল, আমি মিটিংয়ে গিয়েছিলাম শিউ, সেদিন যে মিটিংটা পোস্টপোন হয়েছিল সেটাই আজকে কমপ্লিট করলাম। তোমাকে ওখানে কিভাবে নিয়ে যেতাম বলো? আর এখানে আমি গেস্ট হয়ে এসেছি, কিন্তু তুমি ডিজাইনার, তাই তোমার আগে আগে আসতে হতো। শিয়ারা আদ্রিকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, অর্জুন তোমাকে খুঁজছিল। আদ্রিক শিয়ারার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, এখনও রাগ করে আছো? না, মিডিয়া আছে এখানে, ছাড়ো আমাকে। আমি কি ভয় পাই নাকি মিডিয়াকে? এমনিতেও সবাইকে তো জানতে হবেই যে মোস্ট এলিজিবল ব্যাচেলর ফাইনালি ম্যারিড হতে চলেছে। ঠিক আছে, এখন যাও এখান থেকে। চেয়ারা আদ্রিককে ঠেলে পেছনে সরিয়ে দিলে আদ্রিক চলে যায় অন্যদিকে। চেয়ারা পেছন থেকে ব্ল্যাক আউটফিটে থাকা আদ্রিককে দেখে মনে মনে তারিফ করে তারপর নিজের পা দিকে দেখে সেদিকে এগিয়ে যায়। রিনা এতক্ষণ হাত মুঠ করে দাঁতে দাঁত চেপে আদ্রিকের শিয়ারাকে পর্যবেক্ষণ করছিল। শিয়ারাকে ওর দিকে এগিয়ে আসতে দেখতেই ও নিজের চোখ নামিয়ে নিল। শিয়ারা আপদমস্তক রিনাকে দেখে নিয়ে ওর সামনে হাত ভাঁজ করে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? রিনা, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আপনাকে কোনো প্রশ্নের উত্তর কেন আমি দেব? আমি আপনাকে কেউ মনে করি না। শিয়ারা, তুমি যাকে কিছু মনে করো না সে আমাকে নিজের সব কিছু মনে করে। তুমি তোমার সামনে, সবার সামনে এটা সে বলে, মেনে নিতে পারবে তো? মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে তো সমাজে? নিজের সম্মান নিয়ে একটু ভাবো না, তাই না? কি বলতে চাইছেন আপনি? শিয়ারা, এটাই যে আদ্রিক আমাকে ভালোবাসে আর আমি আদ্রিককে। ভুল করে আমাদের মাঝে আসার চেষ্টা করো না। আমার জীবনের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ তুলে নেব আমি। নিজেও এটা মাথায় ঢুকিয়ে নাও, আর যার সাথে মিলে এসব করছো তার মাথাতেও এটা খুব ভালোভাবে ঢুকিয়ে দাও। প্রথমবার করেছো তাই ছেড়ে দিয়েছি, এরপর আর নিস্তার পাবে না, মাইন্ড ইট। শিয়ারা ওখান থেকে চলে যায় গট করে। রিনা নিজের পা মাটিতে ঠুকে দাঁতে দাঁত চেপে বলে, রূপ দিয়ে আদ্রিককে ভুলিয়ে রেখেছো তাই না? তাছাড়া আর কী বা হবে? কী আর আছে তোমার? এটাও আমি কেড়ে নেব তোমার থেকে। এমন অবস্থা করব যে সবার সামনে মুখ দেখাতে পারবে না। সম্মান নিয়ে অনেক বড়াই তোমার, তাই না? সব খুঁচিয়ে দেব। দিয়ারা গ্রিন রুমে বসে অনুভব করলো ড্রেসটা আলগা হয়ে যাচ্ছে শরীর থেকে। সাথে সাথে ও পিঠে হাত দিতেই বুঝে ড্রেসের ফিতে আলগা হয়ে আছে। দিয়ারা, ইস, দি যখন ছিল তখন ওকে বলেই
বলতেই ভুলে গেলাম যে আমার ড্রেসের ফিতেটা একটু ঠিক করে দিতে, বেঁধে দিতে। এখন কি করব? আমি নিজে বেঁধেছি দেখে আলগা হয়ে যাচ্ছে, আবার আলগা হয়ে যাবে এখন বাঁধলে। না, এবার একটু টাইট করে বাঁধতেই হবে। দেয়ারা মাথা নিচু করে তাকাতেই দুহাত পেছনে করে ফিতে লাগানোর চেষ্টা করতে লাগে। ঠিক সময় ওর পিঠে খুব চেনা পরিচিত স্পর্শ অনুভব করতেই ওর মাথা তুলে আয়নায় তাকায় আর দেখতে পায় দেবাংশু ওর দিকে হেসে তাকিয়ে আছে। তবে ওর হাত যে থেমে নেই, এটা ফিতেটা বাঁধা হয়ে যেতেই টের পায় দেয়ারা। দেবাংশুর চাহনি দেখে দেয়ারা চোখ নিচে নামিয়ে বলে, তো তুমি এখানে কি করছো? দেবাংশু দেয়ারাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। দেয়ারার বেশ অস্বস্তি লাগছে দেবাংশুর এমন চাহনি দেখে, তাই বাধ্য হয়ে বলে উঠল, কি কি দেখেছো এভাবে? এটাই যে কে দিল কিলো ময়লা মেখেছিস, যে বান্দুরি থেকে সুন্দরী হয়ে গেছিস। দেয়ারা একটু বিরক্ত হয়ে দেবাংশুর দিকে তাকালো, যাতে দেবাংশু ভয়ে একটু পিছিয়ে গেল। তবে দিয়ারা আর কোনো রিয়াক্ট না করে অন্যদিকে তাকিয়ে আঙুল মোচড়াতে লাগলো। দেবাংশু জানে দিয়ারা একমাত্র নার্ভাস হলেই এমন হাব ভাব করে, তাই দিয়ারাকে নিজের দিকে ফিরিয়ে জিজ্ঞেস করলো, নার্ভাস হচ্ছ কেন? এটা তো তোমার কাছে নতুন কিছু নয় দিও। অফকোর্স নতুন কিছু অংশ। এটা নতুন, এটা অর্জুনের ফ্যাশন শো, শহরের সব থেকে বিখ্যাত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ফ্যাশন শো। আমি সেই শোয়ের শো স্টপার। কিছু একটু কিছু ভুল? কোনো ভুল হবে না। আমি যেমনটা বললাম, এটা তোমার কাছে নতুন কিছু না। জাস্ট ভাবো তুমি আগে যে শো করেছো এটা তেমনই, নতুন নয়। তাহলে দেখবে নার্ভাস লাগছে না, বুঝলে? হুম। দেয়ারা মাথা নাড়িয়ে সম্মতি তো জানালো, কিন্তু দিয়ারার মুখ থেকে বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে দিয়ারা এখনও নার্ভাস। দেবাংশু হেসে দিয়ারার মুখটা দু হাত ধরে উপরে তুলল, তারপর গভীরভাবে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। বুঝলে? দেয়ারা হেসে ফেলল দেবাংশুর দিকে তাকিয়ে আর শক্ত করে দেবাংশুকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। দেবাংশু আগলে নিল দেয়ারাকে বুকের মাঝে। অন্যদিকে শিয়ারা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়। আতিক অর্জুনের সাথে কথা বলে শিয়ারার কাছে এসে দাঁড়ালো, কিন্তু শিয়ারা ভ্রুক্ষেপ না করলে আতিক শিয়ারার কানের কাছে বলে, এখনও রেগে আছেন মহারানী? শিয়ারা একটু চমকে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, না, নার্ভাস লাগছে একটু। সবার ডিজাইন পছন্দ হবে? অবশ্যই পছন্দ হবে, কিন্তু কী লুকাচ্ছ আমার থেকে? আতিক খুব স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলে শিয়ারা চুপ করে যায়। সে জানে আতিকের কাছে থেকে লুকানো সম্ভব নয়, কিন্তু ও কোনো মতেই এখন রিনার বিষয়টা আতিককে জানাতে চাইছে না। আতিক যদি রেগে গিয়ে রিনাকে ফায়ার করে দেয়, তাহলে রিনার পেছনে যে আছে তাকে আর ধরতে পারা যাবে না। আমি আতিক করবো না রাগ, বলে ফেলো। শিয়ারা মনে মনে বলল, এবার মনে হচ্ছে বলতেই হবে। তাছাড়া রাগ যখন করবে না বলেছে, তাহলে বলা যেতেই পারে, হয়তো ওই পারবে হেল্প করতে। আসলে আভি দিয়ে আমাকে জানিয়েছিল যে আগেরবার পার্টিতে তোমার নাম করে আমার কাছে শাড়িটা এসেছিল, যেটা রিনা পাঠিয়েছে। প্রেডিক্টেবল। তারপর? প্রেডিক্টেবল মানে? সে আর রিনা আমাদের ডিজাইনার, ওর ডিজাইন আমার ভালো লাগে, তাই বেশিরভাগ সময় আমাকে ডিজাইন বানাতে বলি। আর ড্রেসের কালার রেড হলে আমার বেশি পছন্দ হয়। তো ও জানতো যে আমার রেড কালার ফেভারিট। বাকি যারা জানে তারা এমন কিছু করবে না, সো ইটস প্রেডিক্টেবল। রিনা একা নয় আভি, ওর সাথে নিশ্চয়ই কেউ আছে। আতিক হেসে দিল শিয়ারার কথায়। শিয়ারা অবাক হয়ে যাচ্ছে আতিকের ব্যবহারে। শিয়ারাকে অবাক হতে দেখে আতিক বলল, এত অবাক হচ্ছে কেন তুমি শিউ? রিনার পেছনে আর কেই বা হবে? আমার গুণধর ভাই ছাড়া। আমাদের কাছে কোনো প্রমাণ নেই আভি। আমি আগেও বলেছি তোমাকে, আর এখনও বলছি, আমি প্রমাণের ধারধারি না, কারণ আমি আমার জীবনের অপরাধীকে নিজে শাস্তি দেওয়া পছন্দ করি। কে কখন কি শাস্তি দেবে তার অপেক্ষায় বসে থাকি না। আমি চুপ করে আছি তার কারণ ড্যাড। তবে এতদিন যা করেছে তার জন্য ছাড় পেল, এরপরে যদি আর একটা কিছু করে তার জন্য আর ছাড় পাবে না। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। আভি অবরোধ তোমার ক্ষতি করলে বললাম তো ছাড় পাবে না। আর এত সহজে আমার ক্ষতি করতে পারলে আমি এতদিন বেঁচে থাকতাম না। আভি শিয়ারাকে রেগে যেতে দেখে আতিক সঙ্গে সঙ্গে ওকে বলে, আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে আমার, আর বলবো না। এইবার অ্যাটলিস্ট এইসব না ভেবে শোতে কনসেন্ট্রেট করো। শিয়ারা চুপ করে গেলে আতিক এক হাতে শিয়ারাকে আগলে নিয়ে ওর মাথায় ঠোঁট ছোঁয়। শিয়ারা ওপর হাসলেও মনে মনে বলে,
আমি তোমাকে কিভাবে বোঝাই? আমার কিছু ভালো লাগছে, আমার ঠিক লাগছে না কিছু। সব কিছু কেমন যেন চিন্তায় ফেলে দিচ্ছে আমায়। এতটা হালকাভাবে তুমি নিচ্ছ বিষয়টা আমি নিতে পারছি না, আমি কিছুতেই পারছি না। তোমার সত্যি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাবার দরকার নেই? তোমার এমন মনে হচ্ছে কেন? জানি না আভি, আমার কেমন যেন কিছু ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে আমরা যেটা দেখছি, যতটা দেখছি ততটা সঠিক নয় এবং সহজ নয়। হয়তো কেউ আমাদেরকে ব্যবহার করছে নিজেদের স্বার্থের জন্য। আমাদের আলাদা করাতে হয়তো তাদের কোনো স্বার্থ আছে। আমি শিয়ারা কথা বলার মাঝখানে হোস্ট অ্যানাউন্সমেন্ট শুরু করলো শোয়ের। এটা শুনে আত্মিক শিয়ারাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, এখন এসব ভাবার সময় না জান। আজ তুমি প্রথম অ্যাজ আ ডিজাইনার সবার সামনে আসবে। সো এই মুহূর্তটাকে নিয়ে ভাবো। তুমি যাচ্ছ কোথায়? কি হয়েছে বলো তো তোমার? সুযোগ পেলেই খালি দূরে সরে যাচ্ছ আমার থেকে। ভালো লাগছে না নাকি এখন আমাকে? আত্মিক অবাক হয়ে তাকিয়ে থেকে কিছুক্ষণ শিয়ারার মুখের দিকে, তারপর বলে, আমি কেন তোমার থেকে দূরে সরে থাকতে চাবো শিব? আমি এখানকার গেস্ট, আমাকে অর্জুনের পাশে গিয়ে বসতে হবে। তুমি দিয়ার কাছে যাও, ওকে? আর্ধেক শিয়ারার কপালে ঠোঁট ছুঁয়ে দিলে সেটা মিডিয়া ক্যাপচার করে। শিয়ারা হেসে ভেতরে চলে যায় আর আর্থিক গিয়ে অর্জুনের পাশে দাঁড়ায়। শো শুরু হলে অর্জুন আর আর্থিক বসে বসে, কিন্তু মাঝে অর্জুনের ফোনে ফোন আসতেই অর্জুনের মুখের অভিব্যক্তি বদলে যায়। অর্জুন ফোন রিসিভ না করে নিজেকে স্বাভাবিক করে নেয়, যেটা আর্থিকের চোখ এড়ায় না। কিন্তু বারবার ফোন আসলে অর্জুন বিরক্ত হয়ে আর্থিককে একটু আসছি বলে উঠে যায়। শো শেষ হওয়ার আগে অর্জুন চলে আসে। ইজ এভরিথিং অল রাইট অর্জুন? ইয়া, এভরিথিং ইজ অল রাইট। আমার মনে হয় তোমার এখনই স্টেজে ওঠা উচিত। গো। আর্থিক উৎসাহ দিতে অর্জুন হেসে এগিয়ে যায়। স্টেজে উঠে প্রথমে ডিজাইনার অর্থাৎ শিয়ারাকে সে ডেকে নেয় এবং তারপরে শোস্ট্রপার অর্থাৎ তিয়ারাকে ডেকে নেয়। র্যাম্প ওয়ার্ক শেষে নেমে আসতে মিডিয়া অর্জুন সহ শিয়ারার দিয়ারাকে ছেঁকে ধরল। অর্জুন কিছুক্ষণ কথা বলার পর সাইড হয়ে গেল। দিয়ারা আর শিয়ারা দুজন জানালো যে তারা বোন হয় এবং দিয়ারার ঠিক কী অনুভূতি অর্জুনের সাথে কাজ করে। এরপরে দিয়ারা সেখান থেকে সরে যায়, কারণ রিপোর্টাররা শিয়ারার একার ইন্টারভিউ নিতে চায়। শিয়ারা এতে একটু নার্ভাস হয়ে পড়ে, আশেপাশে তাকিয়ে আতফিককে খুঁজতে থাকে, কিন্তু পায় না। সে সময়ও একটা রিপোর্টারকে প্রশ্ন করতে শুনে ওর পেছনের দিকে তাকিয়ে, ভিআর, আপনি তো এই শোয়ের গেস্ট, আপনার কেমন লাগছে এই শোয়ের প্রেজেন্টেশন? খুবই ভালো। অর্জুন চ্যাটার্জির ফ্যাশন শো কখনো খারাপ হতে পারে বলে আমার মনে হয় না। তার উপর এবার তো এত ভালো একজন ডিজাইনার টপ মডেলকে শো স্টপার হিসেবে হায়ার করেছে। ভালো তো হওয়ারই কথা। মিস শিয়ারা, আপনি পরবর্তী কাজটা কার সাথে করতে চান? কিছু ভেবেছেন? নাকি অর্জুন চ্যাটার্জির ফ্যাশন হাউজের হয়ে কাজ করবেন? পরবর্তী কাজটা আমি ভিআরের হয়ে করতে চাই, যদি উনি রাজি থাকেন তো। কারণ অর্জুনের সাথে আমার এই ফ্যাশন শো অবধি কন্ট্রাক্ট ছিল। ভিআর, আপনি কি কিছু বলবেন এই প্রসঙ্গে? আপনি কি নতুন করে ডিজাইনার হায়ার করবেন আগামী ফ্যাশন কম্পিটিশনের জন্য? অবশ্যই। উনি যদি রাজি থাকেন আমি অবশ্যই হায়ার করতে চাইব। ম্যাম, আপনি এত দূরে এসে পৌঁছালেন কীভাবে? মানে আপনার জার্নি সম্পর্কে কিছু বলবেন? রিপোর্টারের প্রশ্ন শুনে আতফিক হালকা হেসে ধীরে ধীরে পিছিয়ে গিয়ে চলে যেতে নিলে আতফিকের হাত টান পড়ে। হাতের দিকে তাকাতে দেখে শিয়ারার হাত শক্ত করে তার হাত ধরে আছে। আতফিক শিয়ারার দিকে তাকালে শিয়ারা ইশারায় ওকে যেতে না করে আর আতফিক এসে ফেলে। আতফিক আর শিয়ারাকে এভাবে দেখে রিপোর্টাররা মুখ চাওয়াচাই করে। আতফিক শিয়ারার পাশে এসে আবার দাঁড়াতে শিয়ারা ছোট করে নিজের জার্নি সম্পর্কে বলে, কিন্তু আতফিকের নাম নেয় না। শিয়ারার বক্তব্য শেষ হলে আতফিক বলে ওঠে, ওয়েল, আমার নামটা হাইড করে রাখার দরকার ছিল না শিব। আমি অলওয়েজ তোমার পাশে আছি। ভিআর, আপনাদের মধ্যে কি আগে থেকে কোনো সম্পর্ক আছে? ইয়েস, শি ইজ মাই উড বি ওয়াইফ। এর আগে আমার ফ্যাশন হাউজের হয়ে ড্রেস ডিজাইন করেছে, বাট ওর নাম তখন হাইড রাখা হয়েছিল কিছু ব্যক্তিগত বিষয়ের জন্য। কিন্তু ইন্ডাস্ট্রিতে 2 বছর আগে একটা খবর ছড়িয়েছিল যে আপনার বিয়ে ভেঙে গেছে। তাহলে আগে কি আপনার জীবনে অন্য কেউ? একদমই না, আমার জীবনে প্রথম থেকে একজন ছিল, আছে এবং থাকবে। তখন আমাদের সম্পর্কের বেশি সময় হয়নি, তাই আমরা ঠিক করেছিলাম আর একটু সময় যাক, তারপর বিয়ে করব। সেটাকেই বাড়িয়ে বলা হয়েছে হয়তো। ম্যাম, আপনার জীবনে কি এভিয়ার প্রথম? নিঃসন্দেহে। ও আসার আগে আমার কারোর সাথে সম্পর্ক ছিল না, আর ও আসার পরও ওকে ছাড়া আমি অন্য কাউকে নিজের জীবনে ভাবতেও পারি না। আই থিঙ্ক আপনাদের প্রশ্ন করা শেষ, সো প্লিজ এক্সকিউজ মি আজ। আর্ধেক শিয়ারার হাত ধরে ওখান থেকে সরে গেল।
অন্যদিকে দিয়ারা একজন প্রডিউসারের সাথে কথা বলছে। প্রডিউসারটি দিয়ারার ভীষণ পরিমাণ প্রশংসা করায় দিয়ারা লজ্জিত বোধ করে। আমি চাই তুমি আমার নেক্সট সিরিয়ালের হিরোইন হও। আশা করব তুমি না করবে না। আমি আসলে মডেলিংটাকে বেশি প্রায়োরিটি দিই। অভিনয় বলতে অ্যাডভার্টাইজিংয়ে যতটুকু দরকার ততটুকুই করি। আমি অভিনয় করতে আগ্রহী নই, বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অফার। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। তুমি কি সত্যি অফারটা অ্যাকসেপ্ট করবে না? নো স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড, এক্সকিউজ মি। দিয়ারা ওখান থেকে সরে আসতে না আসতেই আরও একজন ওর সামনে এসে দাঁড়ালো। আর বাধ্যগত ওকে তার সাথেও কথা বলতে শুরু করতে হলো। কথা বলার মাঝেই দিয়ারার চোখে চোখ গেল দেবাংশুর দিকে, যে এক মনে ও যেখানে দাঁড়িয়ে আছে সেদিকেই তাকিয়ে আছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে দিয়ারা কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলার পরে দিয়ারা আবার তাকাতেই দেখে দেবাংশু ওখান থেকে সরে গেল। দিয়ারার সাথে সাথে ব্যক্তিটিকে বলল, এক্সকিউজ মি স্যার, আই হ্যাভ টু গো নাও। আই উইল টক টু ইউ লেটার, প্লিজ ডোন্ট মাইন্ড। নো নো, ইটস ওকে। দিয়ারা দ্রুত পায়ে দেবাংশু যেদিকে গেছে সেদিকে চলে যায়। একবার পেছনের দিকে তাকিয়ে কিছু দূর যেতেই দেখে দেবাংশু বার সাইডে হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে বসে আছে। দিয়ারা দেখেছে চলে আসার সময় দেবাংশুর মুখের অভিব্যক্তি। চোখ মুখ সহ্য হয়ে লাল হয়ে গিয়েছিল ওর, চোখটা ছলছল করছিল। দিয়ারা থাকতে পারেনি ওভাবে দেবাংশুকে দেখার পর। একবার পেছনে ফিরে তাকিয়ে চলে এসেছে। দিয়ারা দেবাংশুর সামনে গিয়ে দাঁড়াতেই দেবাংশু হাত থেকে গ্লাসটা রেখে দিয়ে মাথা নিচু করেই বসে থাকে। আবার ড্রিঙ্ক করছো? চলে এলে কেন ওভাবে এখান থেকে? ভালো লাগছিল না। ভালো না লাগার কারণ নেই। মিথ্যে বলছো কেন? আমার মিথ্যে বলার কি আছে? তুই যাদের সাথে কথা বলছিলিস গিয়ে কথা বল। আমি ঠিক আছি এখানে। আমি অন্যদের সাথে কথা বলছিলাম, সেই জন্য রাগ করেছো তুমি? দেবাংশু দিয়ারাকে একবার দেখে নিয়ে চোখ নামিয়ে নিল। দিয়া সেটা দেখে বলল, কিন্তু আমার তো মনে হয় তুমি সেই জন্য রেগে নেই অংশু। কারণটা অন্য। দেবাংশু, আবার কি কারণ হতে পারে? হতে যাবে আর কেন? কোনো কারণ নেই। দেবাংশু বার সাইডের দিকে ঘুরে গেল। দিয়ারা জানে যে সে সত্যি অনুমান করেছে, কারণ দেবাংশু তাকে বিশ্বাস করে। এই সামান্য বিষয়ে দেবাংশু তার উপর রাগ করবে না। দেবাংশু দিয়ারা যেদিকে ছিল সেদিকে তাকিয়েছিল, তবে দিয়ারার দিকে তাকিয়েছিল না। দেবাংশুর নজর দিয়ারাকে উপেক্ষা করে পেছন দিকে চলে গিয়েছিল, যেখানে দাঁড়িয়েছিল দেবাংশুর মা। অবশ্য উনি দেবাংশুকে লক্ষ্য করেননি। ব্যস্ত ছিলেন অর্জুনকে নিয়ে, তাকে আদর করতে ভালোবাসতে। দেবাংশুর দিকে চোখ পড়তেই দেবাংশু সেখান থেকে সরে আসে। কথা বলবে না আমার সাথে অংশু? এদিকে তাকাও, বলো আমায় কি হয়েছে? দেবাংশু নিরুত্তর দেখে দিয়ারা চুপ করে যায়। ভাবতে থাকে ওর এখন ঠিক কী করা উচিত। কিছুক্ষণ ভাবার পর দিয়ারার মনে হয় দেবাংশু যখন যা চায় না বিষয়টা নিয়ে আলোচনা করতে, তখন আর না হয় থাক। এখন না হয় দেবাংশু একটু একা থাকুক, সেটাই ভালো হবে হয়তো। ভাবা মাত্রই দিয়ারা চুপচাপ ওখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তখনই ওর হাতে টান পড়ে। চোখটা বন্ধ করে নেয় দিয়ারা। চোখ খুলে দেবাংশুর দিকে ফিরতেই দেবাংশু দিয়ারাকে কাছে টেনে ওকে জড়িয়ে ধরে, বুকে মাথা রাখে। বার সাইডটা অন্ধকার থাকায় এখানে মিডিয়া নেই, আর লোকজন খুব একটা নেই, কারণ ওয়েটাররা ড্রিঙ্ক সার্ভ করছে। দিয়ারা অত না ভেবে দেবাংশুর মাথায় ও পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করে। আমি কি দোষ করেছিলাম দিউ? আমাকে কেন উনি ভালোবাসতে পারলেন না? আমি কি এতটাই খারাপ ছেলে হওয়ার যোগ্য নই আমি? আমাকে কেন এত অবহেলা করছেন উনি? দিনের পর দিন খারাপ ব্যবহার কেন করছিলেন? এমন করার হলে তো জন্মের পরই মেনে ফেলতে পারতেন। অংশু, কি আজে বাজে কথা বলছো এসব? কে বলেছে তুমি খারাপ, অযোগ্য? উনি তোমাকে ভালোবাসতে পারেননি, এটা ওনার অক্ষমতা। তোমার এতে কোনো দোষ নেই। কি দরকার ছিল ওনার আজ আমার চোখের সামনে আসা? সহ্য করতে পারি না আমি, সহ্য করতে পারি না। ওনাকে দেখলেই আমার ভিতরটা নড়ে যায়। এটা অর্জুনের শো, তাই জন্যই হয়তো উনি এসেছেন। অংশু, আমরা সবাই সব পাই না কখনো। তুমি যখন মায়ের ভালোবাসা পাওনি, আমিও বাবার ভালোবাসা পাইনি। তফাৎ একটাই, তোমার ক্ষেত্রে থেকেও না থাকার সময়, কিন্তু আর আমার ক্ষেত্রে মানুষটা ছিল না বেশি দিন। কিছু করার নিয়েতে। দিয়ারার কথাগুলো দেবাংশু শুনছিল চুপ করে। এমন সময় ওর চোখের সামনে দিকে গেলেই ও উঠে দাঁড়ায়। দেবাংশুকে দাঁড়াতে দেখে ওর চাহনি অনুযায়ী পেছন থেকে তাকাতেই দেখে দেবাংশুর মা দাঁড়িয়ে আছেন। দিয়ারা একবার দেবাংশুর দিকে তাকাচ্ছে, একবার ওর মায়ের দিকে। একটু সময় পর দেবাংশুর মা এক পায়ে গলে দেবাংশু উঠিয়ে দাঁড়িয়ে ওনার সামনে এগিয়ে যায়।
উনি হেসে দেবাংশুর গালে হাত রাখতে নিলেই দেবাংশু মুখটা পেছনে সরিয়ে নিয়ে বলে, আমাকে স্পর্শ করার অধিকার আপনি হারিয়েছেন। আমি কখনো কারো দয়া গ্রহণ করি না এবং বাধ্য হয়ে কেউ আমার কাছে আসুক সেটাও আমি চাই না। যখনকার জিনিস তখন না পেলে আমার চাওয়াটা মরে যায়, থেকে যায় শুধু আফসোস। আপনার থাকা এবং না থাকা দুটোই আমার জীবনে এতদিন প্রভাব ফেলেছিল। অনেক কষ্টে সেটা কাটিয়ে উঠেছি, তাই আবারও সেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না, কারণ তাতে বিফল হবেন। দিউ, চলে এসো। দেবাংশ এক নাগারে কথাগুলো বলে চলে যেতে নিলেই ওর মা পেছন থেকে বলে ওঠে, এটা বুঝি আমার হবু বৌমা? না, এটা আমার বাবা সুধাংশু গাঙ্গুলির হবু বৌমা। আপনি ওর কেউ হন না। আমার মা অনেক আগেই মারা গেছেন। দেবাংশুর হাত থেকে হাত সাথে সাথে ধরে দিয়ারা ওকে আটকানোর চেষ্টা করে। অংশু, প্লিজ। দেবাংশু দিয়ারার হাত ধরে বেরিয়ে যেতে গিয়ে আবারও থেমে যায়। পেছন ফিরে না না ফিরেই বলে, আপনি সে যার জন্য আমি ওকে কষ্ট দিয়েছি। দূরে থাকবেন ওর থেকে। দেবাংশু দিয়ারাকে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু দিয়ারা আটকে দেয়। দেবাংশু দিয়ারার দিকে তাকালে শিয়ারা বলে ওঠে, তুমি যাও, আমি আসছি। যাও। দেবাংশু দেওয়ালের দিকে তাকিয়ে একবার পেছনে ফিরে তাকায় আর চলে যায় ওখান থেকে। দেবাংশুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে দিয়ারা। পেছনে ফিরতেই দেবাংশুর মা ওর মুখোমুখি হয়। তুমি? দিয়ারা সান্যাল, আজকে তো তুমি শোজ টোপার ছিলে, তাই না? হ্যাঁ, আমি পেশায় একজন মডেল। দেবাংশুর মা দেবাংশুর শেষ কথাগুলোর মানে বুঝতে পারলেন দিয়ারার উত্তরে। একটু কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ যখন অর্জুন আমাকে অবহেলা করে, মা বলে মানেই না, তখন আমি বুঝতে পারি দেবের সাথে আমি কতটা খারাপ ব্যবহার করেছি আর কতটা কষ্ট পেয়েছে। তাই জন্যই ও হয়তো বলল ও কারো দয়া গ্রহণ করে না এবং বাধ্য হয়ে কেউ ওর কাছে আসুক সেটা চায় না। আপনার ছেলে আপনাকে মানছে না দেখে বাধ্য হয়ে আপনি এসেছেন ওর কাছে, যদি ও আপনাকে মেনে নেয়, তাই না? আপনি তো জানেনই ও কতটা ভালোবাসতো আপনাকে, কতটা চাইতো আপনার ভালোবাসা। তাই ভেবেছেন এই সুযোগে দয়া করেও দেবেন, আবার অন্য ছেলের চোখে ভালোও সাজতে পারবেন। দেয়ারার কথাগুলো শুনে দেবাংশুর মা চুপ করে রইল। মন থেকে একটা ধিক্কার বেরিয়ে এলো দিয়ারার। সেটা প্রকাশ করে দিয়ারা বলল, ছি, আমার ভাবতেই অবাক লাগে আপনি একজন মেয়ে, সব থেকে বড় বিষয় একজন মা। কিভাবে কিভাবে এতটা স্বার্থপর হতে পারলেন আপনি? জানেন কতটা প্রভাবিত করেছিল আপনার ব্যবহার ওর জীবনকে? প্রথম থেকে নিয়ে কিছুদিন আগে অবধি ওর মেয়েদের বিশ্বাস করতো না, বাইরে গিয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল, ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। সে সময় ভিকিদা ওকে সামলেছে, আর কিছুদিন আগে আমি ওর মন থেকে, ওর অতীত থেকে এগিয়ে আসতে সাহায্য করেছি। নাহলে আজও ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যেত। একটা কথাই বলবো, আপনি আপনার পাপের শাস্তি এই জন্মেই পাবেন। তাই দেবাংশুর সাথে যা করেছেন তার পুনরাবৃত্তি করবেন না যেন। আসছি। দেয়ারা দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল যেদিকে দেবাংশু গেছে। দেবাংশুর মার কিছু না বলে মাথা নিচু করে সরে এলেন অন্যদিকে। শিয়ারা ও আদ্ভিক দুজনে কথা বলছিল, এমন সময় একজন প্রডিউসার এসে ওদের সামনে দাঁড়ালে আদ্ভিক এসে ওনার সাথে হ্যান্ডশেক করে। কেমন আছেন মিস্টার বাজাজ? মিস্টার বাজাজ আদ্ভিকের অভিবাদনে সাড়া দিয়ে হিন্দির টানে বাংলা ভাষায় বললেন, বাহাত খুব, আমি আজকে আপনার সাথে একটা কথা বলতে এসেছি। অবশ্যই, আর আগে আমি আপনার সাথে আমার উডবি ওয়াইফকে ইন্ট্রোডিউস করাতে চাই। চিয়ারা সান্না। হ্যালো মিস্টার বাজাজ। হ্যালো বিউটিফুল, আজ আমি আপনার জন্যই কথা বলতে এসেছি। আদ্বিক, আমি চাই তোমার উডবি আমার সাথে একটা কাজ করুক, কিন্তু ও তো অভিনয়। আমি জানি উনি অভিনয় করতে পছন্দ করেন না, কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট তো করতেই পারেন, তাই না? আমি শুনেছি উনি সিরিয়ালে ডেবিউ করতে যাচ্ছিলেন, কিন্তু কিছু কারণে কাস্টিং চেঞ্জ হয়েছে। আজকে ওনাকে র্যাম্প ওয়াক করতে দেখেছি আমি। কোনো মডেলের থেকে কম মনে হয়নি আমার। তাই আমি চাই উনি আমার জুয়েলারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করুক। আদ্ভিক হেসে শিয়ারার দিকে তাকালে শিয়ারা ওর দিকে তাকিয়েছে। আদ্ভিক শিয়ারাকে আশ্বস্ত করে বলে, দেখুন, এই প্রপোজালটা তো আমার খুব পছন্দ হয়েছে, আমার কোনো অসুবিধা বা অমত নেই, কিন্তু সেও কি চাইছে সেটা জানার দরকার। ও না হয় একটু সময় নিক, আমি আগামীকালের মধ্যেই জানাবো। একদম একদম নো প্রবলেম। আজকে তাহলে আমি আসি। শিওর। মিস্টার বাজাজ চলে গেলে আদ্ভিক শিয়ারার দিকে তাকাতেই শিয়ারা বলে, আমার কোনো অসুবিধা নেই, যদি সুধাংশু আঙ্কেল অনুমতি দেয় তো। তুমি একবার স্যারের সাথে কথা বলে নাও। তাছাড়া আমাদের সম্পর্কের বিষয়ে ওনাকে তেমনভাবে কিছু জানানো হয়নি। আজকে প্রেসের সামনে যখন বলেছি উনি জেনে যাবে নিশ্চয়, তখন তোমার সাথে কথা বলতে চাইবেন। খুব ঠান্ডা মাথায় বিষয়টা ডিল করো। বাহ,
কে কাকে কী বিষয়ে জ্ঞান দিচ্ছে। যা, যার কিনা নিজেরই মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আর ভেবে ভেবে চিন্তে কাজ করা দরকার। সবসময় মজা করো তুমি আমাকে নিয়ে। সে আরও জোরে হেসে ফেলল। আর্থিক একটা নিঃশ্বাস ফেলে গট গট করে বড় বড় পা ফেলে চলে গেল। সে আরা পিছু 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 গেল আর্থিকের হাসি থামিয়ে। এদিকে দিয়ারা আর্থিককে খুঁজতে এসে দেখে দেবাংশুর সামনে একটা অন্য মডেল দাঁড়িয়ে আছে, আর সে দেবাংশুকে কিছু বলছে হেসে হেসে। কিছুক্ষণ পর মেয়েটি দেবাংশুর হাতের উপর হাত রাখলে দেবাংশু ওর দিকে তাকায়। এতক্ষণ সে নিজের ফোনের দিকে তাকিয়েছিল। দেবাংশু তাকাতে মেয়েটা হেসে চলে যায় ওখান থেকে। এই রোহিণী আবার কি কথা বলছিল অংশুর সাথে, আর অংশুও শুনছিল। দেয়ারা বিড় করে কথাটা বলে দেবাংশুর সামনে। দেবাংশুর সামনে দাঁড়ালে দেবাংশু মাথা উঠিয়ে দিয়ারাকে একবার দেখে নেয়, তারপর আবার ফোনে মনোযোগ দেয়। কি বলছিল মেয়েটা তোমাকে? কি হলো বলো, কি হয়েছিল? কি বলছিল তোমাকে? দেবাংশু চুপ থাকতে দেখে দিয়ারা দেবাংশুর বাহুতে চাপড় মেরে জোরে ওর নাম ধরে ডাকলো। অংশু, কিছু জিজ্ঞেস করছি তো আমি, তুমি পাত্তা পর্যন্ত দিচ্ছ না। বল। ও 1 মিনিট। দেবাংশু কান থেকে ইয়ার পজটা খুলে ফেললো। তারপর দেয়ারাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রেগে আছিস কেন? তুমি গান শুনছিলে? হ্যাঁ, কেন? ওই মেয়েটা তোমাকে কি বলছিল? কি জানি, হবে কিছু একটা, আমি শুনিনি। ও জিজ্ঞেস করছিল আমি শুনছি কিনা, তো আমি তখন হ্যাঁ বলে দিয়েছি। তারপর কথা বলা শুরু করতেই গান চালিয়ে দিয়েছিলাম। কী বা বলবে, দেখা করার কথা ছাড়া। নট ইন্টারেস্টেড। ভাগ্যিস নাম্বার চাইনি, চাইলেই ধরা পড়ে যেতাম। মনে হয় নাম্বার আছে ওর কাছে। হ্যাঁ, থাকারই কথা। কিভাবে? আগে তো নিজের নাম্বার সব মেয়েদের বিলিয়ে বেড়াতে, তাই জন্যে। তুমি খুব ফেমাস তো। ধুর, কী বলছিস এসব? আমি কাউকে নাম্বার দেই না আজ অবধি। কোনো মেয়েকে দেয়নি। খুব দরকার না হলে, পরিচিত না হলে। কোথা থেকে জুটিয়ে নেয় কে জানে। আর তুই আমাকে এভাবে সবসময় টিজ করিস কেন করিস? বেশ করি, 100 বার করব, 1000 বার। বল বল, কি বলছিস? দিয়েরা পিছিয়ে গেলে দেবাংশু খপ করে ওর হাতটা ধরে নেয় আর টেনে নিয়ে হলের বাইরে চলে যায়। কদিন পরে আজকে সেরা মিস্টার বাজাজের অ্যাড শ্যুট করার জন্য সেটে এসে উপস্থিত হয়েছে। আদ্ভিকও সঙ্গে সঙ্গে এসেছে শিয়ারার। শ্যুট ব্রেকে মিস্টার বাজাজ আদ্ভিকের সাথে কথা বলতে গিয়ে এলে আদ্ভিকও কথা বলতে থাকে। কথা বলার মাঝে শিয়ারার দিকে তাকাচ্ছিল সে বারবার। হঠাৎ করে আদ্ভিক একজন ব্যক্তিকে লক্ষ্য করে আর সাথে সাথে মিস্টার বাজাজকে জিজ্ঞেস করে, মিস্টার বাজাজ, ওই লোকটা কি আপনার সেটের লোক? এতক্ষণ তো ওনাকে দেখিনি। না, এনাকে তো আমি চিনি না। ইনি এখানে কি? মিস্টার বাজাজের কথা শেষ হওয়ার আগেই আত্মিক শেয়ারার কাছে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মুহূর্তের মধ্যে শেয়ারা চিৎকার করে উঠল, অ্যাসিড!